নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। চলে এলাম তোমাদের সামনে এক রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। আমি জানি তোমরা এই ধরনের ড্রামা পছন্দ করো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের কাছে ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই প্রচুর বৃষ্টি হচ্ছিল। একটা লোক মাথায় ছাতা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে আলমিন কোম্পানির প্রেসিডেন্ট। অন্যদিকে একটা মেয়েকে দেখতে পাই। অনেক পড়াশোনা করার পরেও সে কোনো চাকরি পায়নি। কাজের সন্ধানে সে এক জায়গায় বসেছিল। আমাদের গল্পের হিরোর নাম সান আর হিরোইনের নাম শাও। হিরোর একটা গুণ আছে, সে যে কোনো লোককে দেখে তার মাইন্ডে কি চলছে সেটা সে বলে দিতে পারত। এক কথায় যাকে আমরা বলি মাইন্ড রিডার। অন্যদিকে শাও একটা রেস্টুরেন্টে বসছিল। সেই সময় তার মোবাইলে ঘন্টা বেজে ওঠে। সে ফোনটা ধরে। অপর পাশ থেকে কেউ একজন বলে, তুমি যদি চাকরি পেতে চাও আজকে দুপুর 2টোর সময় অফিসে চলে এসো। এই খবরটা শোনা মাত্র শাও খুব খুশি হয় এবং ওখানে বসে বসে সে তার মেকআপটা শুরু করে দেয় এবং নিজের মনকে সে প্রশ্ন করে, হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। এই বলে সে সেখান থেকে চলে আসে। ঠিক যখনই সে রেস্টুরেন্টের দরজাটা খুলে তাড়াহুড়োয় বেরিয়ে যেতে লাগলো, সেই সময় সে কারো সাথে ধাক্কা লেগে তার উপরে পড়ে যায়। সে কিন্তু জানতো না তারা দুজন একে অপরকে এমন ভাবে তাকিয়েছিল, দেখে যেন মনে হচ্ছিল তারা কত জন্ম জন্মান্তরের প্রেমিক প্রেমিকা। শাও মনে মনে ভাবতে লাগলো, আরে বাহ, ছেলেটা তো খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, খুবই হ্যান্ডসাম। এরপর শান শাওকে বলে, ম্যাডাম তুমি আমার ওপর থেকে ওঠো, আমার খুব ব্যথা করছে। শাও বলে, ও হ্যাঁ হ্যাঁ, সরি, আমি একটু তাড়াহুড়োই ছিলাম, আমাকে একটা কাজে যেতে হবে। শাও শানকে বলে, তুমি এখানটায় দাঁড়াও, কোথাও যেও না কিন্তু, আমি ফিরে এসে তোমার জামাটা ধুয়ে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শান খুবই রেগে যায়। এরপর শান ওই ইন্টারভিউর জন্য অফিসে পৌঁছে যায়। রিসেপশনে তাকে বসতে বলা হয়। অফিসের প্রেসিডেন্ট প্রবেশ করে। আরে বাপরে, এটা তো শান। শাও যখন শানকে দেখে সে নিজের মুখটা লুকাতে থাকে। আরে বাপরে, এ কি হয়ে গেল? মনে মনে বলতে থাকে, এ আমার পেছন পেছন চলে এসেছে, কিছু তো একটা করতে হবে, আমাকে খুব তাড়াতাড়ি তার জামাটা ধুয়ে নিজেকে ফ্রি করতে হবে। শান দরজাটা নক করে। তখন শাও পেছন ঘুরে দেখে। তারা একে অপরকে দেখতেই থাকে। তাদের মনের ঘন্টিটা বেজে ওঠে। শান শাওকে বলে, তুমি এখানে কি করছো? তুমি ইন্টারভিউ রুমে যাও। শান শাওকে বলে, তুমি এখানে থাকবে কিন্তু কোথাও যেও না, আমি ইন্টারভিউটা দিয়ে আসছি। এই কথাটা বলে সে চলে যায়। এরপর শাও কিছুক্ষণ পরে জানতে পেরে যায় শান এই কোম্পানির প্রেসিডেন্ট। এই কথাটা জানার পরে সে খুব নার্ভাস হয়ে যায়। শান কোনো রকম ভাবে নিজের ইন্ট্রোডাকশনটা দেয়। এরপর শাওকে জিজ্ঞেস করে, তুমি আমাদের কোম্পানিকে কেন বেছে নিয়েছো? সে বলে, আপনার কোম্পানিতে আমার হয়তো দরকার হবে, কিন্তু আমার আপনার কোম্পানিতে কোনো দরকার নেই। এই কথাটা শোনার পরে শান শাওকে বলে, তুমি কবে থেকে জয়েন করবে? শাও বলে, আমি কি সত্যি পাশ করে গেছি? শাও এই কথাটা শোনা মাত্র শানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। চাকরি পেয়ে গেছে, কিন্তু এখানে থাকার ব্যবস্থাটা করতে হবে। স্যালারিটা খুব কম ছিল, যার ফলে সে বাড়ি ভাড়া নিতে পারবে না। তাকে শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকতে হবে। এরপর সে ঘরটা দেখতে চলে যায়। ঘরটা দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু এত টাকা সে কোনো মতে দিতে পারবে না। সেই সময় সেখানে শান চলে আসে। তার সাথে দেখা হয়ে যায়। সে বলে, তুমি আবার এখানে পৌঁছে গেছো? এজেন্ট বলে, স্যার আপনি যদি শেয়ারিং রুম না নিতে চান তাহলে আমি আপনার জন্য অন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারি।
তখন শান বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি রুম শেয়ার করে নেব। এরপর শান শাওকে জিজ্ঞেস করে। শাও বলে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি আর কি বলবো, বাড়ির কাছে অফিসটা আছে, আমাদের যেতে আসতে সুবিধা হবে। বলে, ঠিক আছে, তোমরা যখন দুজনে রাজি হয়ে গেছো তাহলে এটাই ফাইনাল। এই বাড়ির কাগজপত্র নিয়ে আসছি। কিন্তু হঠাৎ করে এটা কি হয়ে গেল? কোম্পানির ম্যানেজার সামান্য একটা কর্মচারীর সাথে রুম শেয়ার করতে থাকে, কিভাবে এটা সম্ভব? আসলে গল্পটা ছিল অন্যরকম। শানের মা শানকে বলেছে, তুমি যদি আমার জন্য বৌমা না নিয়ে আসতে পারো তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। এই কথাটা শোনা মাত্র শান বাড়ি ছেড়ে চলে আসে। কিন্তু এটা কখনোই ভাবতে পারেনি শাও তার রুমমেট হবে। কাগজের কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে শাও শানকে বলে, আজ থেকে আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করব। শান যেহেতু মান রিড করতে পারে, সে মনে মনে ভাবতে থাকে, আমি তোমার মনের কথাটা শুনতে পাচ্ছি। শাও তার বন্ধুদের ফোন করে বলে, আমার রুমমেট কে জানিস? আমার বস। এবং তার বন্ধুদের বলে, অদ্ভুত রকমের একটা মানুষ, তোমরা যখন তার সঙ্গে দেখা করবে তখন বুঝতে পারবে। মনের ভেতরে কোনো দয়া মায়া নেই, মনে হচ্ছে একটা পাথর দাঁড়িয়ে আছে, সবসময় টেনশনে থাকে। কিন্তু এ কি হয়ে গেল? পেছনে শান দাঁড়িয়েছিল, সমস্ত কথা শুনে নেয়। যখনই সে তাকে দেখে তখনই সে অবাক হয়ে যায়। আপনি কখন এলেন? তখন শান বলে, তুমি কেন এত ভয় পাচ্ছ? তুমি এখানে এসো এবং আমাকে একটু হেল্প করো। মনে মনে ভাবতে থাকে, এত শক্তিশালী একটা ছেলে, সে নিজে এই সব কাজ করতে পারে না, সে আমাকে দিয়ে এই সব কাজ করাচ্ছে। পরের দিন সকালবেলা শাও যখন ঘুম থেকে ওঠে তখন সে এক ছুটে বাথরুমের দিকে যায়। দরজাটা খুলতেই দেখতে পায় শান স্নান করছে। এটাই দেখে ফেলে। স্নান করছে এটা দেখা মাত্র অবাক হয়ে যায়। শান বলে, তুমি যদি আমাকে দেখে নিয়েছো, এবার এখান থেকে কেটে পড়ো। এটা শোনার পরে শাও লজ্জায় পড়ে যায়। এরপর সে সরি বলে সেখান থেকে চলে যায়। শাও এবং শান দুজনে মিলে একসাথে বসে লাঞ্চ করছিল। সেই সময় শাওয়ের ঠোঁটে জেলি লেগে যায়। শান দাঁড়িয়ে পড়ে এবং হাত দিয়ে শাওয়ের ঠোঁটের ওই জেলিটাকে পরিষ্কার করে দেয়। প্রথম দিন একই কাণ্ড হয়ে গেল। মনে হচ্ছে ম্যানেজারের প্রেমে পড়ে গেছে। সিনটা খুবই রোমান্টিক ছিল। শাও মনে মনে ভাবতে থাকে, এ মানুষটা আসলে কি চায়? না, কখনোই না, আমি ওই সাইকোর প্রেমে কখনোই পড়ব না। শান বলে, তুমি একটু কম খাও, তোমার শরীরের পক্ষে ভালো। শাও আবারও চিন্তা করতে থাকে। এবার হয়তো বলবে, তুমি কালকে এই ড্রেসটা পরে যাবে, তোমাকে দেখতে সুন্দর লাগবে। তখন শান বলে, তুমি তো নিশ্চয়ই কোনো বাচ্চা নও যে তোমাকে বলে দিতে হবে কালকে কি ড্রেসটা পরে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা শাও মনে মনে ভাবতে থাকে, নিজের বসের কাছে থাকাটা কোনো রকম সহজ কাজ নয়। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই, সে ঘুমিয়েছিল। তার স্বপ্নে শানকে দেখতে পায়। সে তাকে বলছে, তুই তাড়াতাড়ি উঠে পড়, না হলে তোকে মেরে দেব। তাড়াতাড়ি ছুটে গিয়ে অফিসে পৌঁছে যাও। শাওয়ের অফিসে আজকে প্রথম দিন, একটু নার্ভাস আছে। অ্যাসিস্ট্যান্ট বসকে জিজ্ঞেস করে, বস, আজকে এই মেয়েটাকে কোথায় যে পোস্ট দেব? শান বলে, একে সেক্রেটারির পোস্টটা দিয়ে দাও। সে বলে, আমার এরকম একজনকে দরকার যে আমাকে কফি দিতে পারে। শাও অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আসলে এ মানুষটা কি চায়? শাও সেক্রেটারি হয়ে গেছে, কিন্তু অফিসে থাকা অন্যান্য মেয়েরা খুবই জেলাস ফিল করে। শাও মনে মনে ভাবতে থাকে, এটা তো কিছু করার নেই, আমি তো আর সেক্রেটারি নিজে হতে চাইনি, আমাকে তো দিয়েছে। হাসতে থাকো এবং নিজের জীবনটাকে এনজয় করতে থাকো। শান ও শাওকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু যখনই সে তার সামনে যায় তখনই শান তাকে বলে, কি দরকার? না, কিছু দরকার নেই, আপনার দরজাটা আমি পরিষ্কার করতে এসেছিলাম।
রাত্রিবেলা সান যখন অফিসের কলিগদের সাথে কনফারেন্সে ব্যস্ত ছিল, তখন শাও পেছন থেকে যাওয়া আসা করছিল। কনফারেন্সের ল্যাপটপে তার ছবিটা দেখা যাচ্ছিল। তখন সান সবাইকে বলতে থাকে, গাইস, চিন্তা করার দরকার নেই, এ আমার কাজের মেয়ে। শাও অবাক হয়ে যায়, সে খুবই রেগে যায়, সে প্রতিশোধ নিতে চাইছিল। এরপর সে একটা আরবের ড্রেস পরে নেয়, সে সেখানে নাচতে শুরু করে দেয়। ভিডিও কনফারেন্স যারা করছিল তারা তাকে দেখতে থাকে। সান লজ্জায় পড়ে যায়। এরপর সান শাওকে বলে, ম্যাডাম, ভিডিও কনফারেন্স তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, তুমি এইসব দৃশ্য কাকে দেখাচ্ছ? সে নিজে নিজেই লজ্জায় পড়ে যায়। সকালবেলা সান যখন রান্নাঘরে আলু পরাটা বানাতে থাকে, তখন শাও তার দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বাচ্চা হয়ে গেছে। এরপর ঠোঁটটাকে বাঁকিয়ে গালে হাত দিয়ে বসে থাকে। সেই সময় শান দু হাতে দুটো কফির কাপ নিয়ে যখন সামনে চলে আসে, শান দেখতে পায় শাও এরকম মুখ করে কেন বসে আছে। সে বলে, ম্যাডাম, তুমি তোমার স্বপ্নের দুনিয়া থেকে বাইরে এসো। অন্যদিকে আমরা শানের মাকে দেখতে পাই। সে শানকে বলে, তুমি ব্লাইন্ড ডেটে যাও। তার মায়ের ইচ্ছা যে কোনো একটা মেয়েকে ধরে এনে তাকে যেন বাড়ির বউ বানিয়ে দেয়। তার মায়ের প্রেসারের জন্য সে খুবই চিন্তায় ছিল। শানকে কিছু একটা তো করতেই হবে। অফিস ছুটির পরে শান তার গাড়ি নিয়ে বাইরে আসছিল, বাসের জন্য অপেক্ষা করছিল। সেখানে চলে আসে, তাকে বলে, তুমি তাড়াতাড়ি গাড়ির ভিতরে ঢুকে যাও। শাও বলে, তুমি এখান থেকে কেটে পড়ো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলছে। এরপর শান সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা অফিসে অন্যান্য কলিগ তারা একে অপরে বলাবলি করতে থাকে, কিছু তো একটা ব্যাপার আছে, বস অফিসের সমস্ত রুলস চেঞ্জ করে দিয়েছে শাও আসার পরে। অন্য দিক থেকে শাও এসব দাঁড়িয়ে শুনছিল। সে নার্ভাস হয়ে যায়। তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। সে বলে, বাকি অন্যান্য মেয়েদের কথায় তুমি কিছু মনে করো না, তাদের কথা ছাড়ো, তুমি তোমার নিজের কাজ করো। সে তাকে বলে, আচ্ছা, তোমরা দুজন কি একসাথে আছো? শাও বলে, হ্যাঁ, আমরা একসাথে থাকি ঠিকই, তুমি এরকমটা কেন ভাবছো? ওরকম কোনো ব্যাপার নেই, আমরা একে অপরের থেকে একটু আলাদা আছি। সান চলে আসে। সে সানকে বলে, তুমি সবাইকে বলে দাও আমাদের মধ্যে কিছুই নেই। সান শাওকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? তোমাকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই, তোমার যেটা ইচ্ছে তুমি বলতে পারো। শাওকে যে কোনো প্রকারে ওই পার্টিতে যেতে হবে। রাত্রিবেলা সবাই একত্রিত হয়েছে। পাশের টেবিলে স্যারের সাথে বান্ধবী বসেছিল। সে বলে, বসের মা বসের জন্য একটা মেয়ে ঠিক করেছে। ওই মেয়েটার ভাগ্য নিশ্চয়ই খুবই ভালো হবে যে তার সাথে বিয়ে করবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, মিস্টার শাও আজ অবধি কোনো মেয়েকে ভালোবাসেনি, কিন্তু ব্যবসায়ের দিক থেকে সে একদম নাম্বার 1। শাও সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা, এটা কি সত্যি? সেই সময় সেখানে শান পৌঁছে যায়। তাকে দেখা মাত্র সবাই চুপ হয়ে যায়। এরপর শাও শানকে বলে, তুমি তোমার মুখটা বন্ধ করে রাখবে, না হলে রাত্রিবেলা তোমাকে আমি বিষ দিয়ে দেব। পার্টি শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এটা কি হলো? শান তার গাড়ি নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে এবং সে শাওকে বলে, তুমি এসো, এখানে বসে যাও। শাও বলে, স্যার, মনে হয় অনেক মদ খেয়ে নিয়েছে, যার ফলে ভুলভাল কথা বলছে। সে তার বন্ধুর পেছনে লুকিয়ে যায়। সে তাকে মেসেজ করে বলে, তুমি আসবে না? আমি সবাইকে বলে দেব। কিছু করার ছিল না, তার ইচ্ছা ছিল না, তবুও তাকে যেতে হবে। সে ছুটে গিয়ে গাড়িতে বসে পড়ে। বাপরে, গন্ডগোল হয়ে গেছে। শানের মা শাওয়ের সম্বন্ধে সবকিছু জেনে গেছে। তার মা অফিসে চলে আসে, শাওকে দেখতে থাকে, উপর নিচে ডায়ে বাঁয়ে সমস্ত কিছু দেখতে থাকে। মনে হচ্ছে যেন সে কোনো মানুষ না, রোবটকে দেখছে। শুনলাম নাকি তোমরা দুজন একসাথে থাকছো? এরপর শানের মা শাওকে বলে, তুমি নিশ্চয়ই ভাবছো আমি কে?
আমি হলাম শানের মা। শাও তখন আন্টি বলে। তখন শানের মা বলে, আমাকে আন্টি বলো না, আমাকে মা বলো। শোনো শাও, আমি জানতে পেরেছি আমার ছেলে কাউকে ভালোবাসছে। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আন্টি, এমন কোনো ব্যাপার নয়। আমরা একে অপরের সাথে আছি ঠিকই, কিন্তু সেটা তো কোইন্সিডেন্টের জন্য। আর বাকি আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই যেটা আপনি ভাবছেন। আমরা একে অপরকে ভালোবাসি না। তখন আন্টি বলে, হ্যাঁ আমি জানি তুমি লজ্জা পাচ্ছ। ঠিক আছে মা, তুমি একে কেন ভয় দেখাচ্ছ? তার মা হেসে গড়িয়ে যায়। তিনজন একসঙ্গে ডিনার করতে থাকে। তার মা তো খুব হাসতে থাকে। শাও খুব অবাক হয়ে যায়। সে কোনো কিছু ভেবে উঠতে পারে না। তার মায়ের মুখটা কোনো রকম বন্ধই হচ্ছিল না। তার মা যদি পারতো, মনে হচ্ছে যেন এক্ষুনি তাদের দুজনের বিয়ে দিয়ে দিত। শাও শানকে ইশারার মাধ্যমে বলে, আমার খাওয়া হজম হয়ে গেছে। এরপর শান তার মাকে টেবিল থেকে তুলে বাইরের দিকে নিয়ে যেতে চাইছিল, তবুও তার মায়ের মুখটা বন্ধই হতে চাইছিল না। শান শাওকে বলে, সরি, আমার মা তোমাকে অনেক বিরক্ত করেছে। এরপর শাও শানকে বলে, কোনো ব্যাপার নয়, তোমার মা খুবই ইন্টারেস্টিং। এরপর শান শাওকে বলে, আসলে ব্যাপারটা এরকম নয়। আমার মা আমার বিয়েটা জোর করে করাতে চাইছে। বাড়িতে যখন থাকতাম তখন আমার মা আমার জন্য 3-4টে মেয়ে কোথা থেকে খুঁজে নিয়ে আসতো। আমি কাউকেই পছন্দ করিনি। আমি বিয়ে করতে চাই না। তবে হ্যাঁ, যদি কোনো ভালো মেয়ে পেয়ে যাই তবে আমি বিয়ে করতে রাজি আছি। শাও মনে মনে ভাবতে থাকে, তোমার জীবনটা তো আমার থেকেও বেশি কষ্টকর। শানের মা শানের কোনো রকম ভাবে পিছুই ছাড়ছিল না। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, যাতে আমি কোনো ভালো মেয়ের সাথে ভালোবাসতে পারি। তার মা কাউকে একটা ফোন করে তার বাড়িতে ডাকে। পরের দিন তার বাড়িতে একটা মেয়ে উপস্থিত। তার মা বলে, আমার ছেলে কাজে খুবই ব্যস্ত থাকে, সেই জন্য সবসময় মোবাইল নিয়ে পড়ে আছে। তুমি কিছু মনে করো না। শান বলে, আমি কখনোই যেতে পারবো না, আমি খুব ব্যস্ত আছি, আজকে জরুরি মিটিং আছে। মেয়েটা বলে, মা আপনি একদম ব্যস্ত হবেন না, সে তার নিজের কাজে তো আছে, চিন্তা করার কোনো দরকার নেই। এরপর শান সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। সেই সময় তার মা তাকে থামিয়ে সেই মেয়েটার কাছে বসিয়ে দেয়। এরপর শান শাওয়ের সাথে চ্যাটিং করছিল এবং পাশে অন্য মেয়ের সাথে ডেটিং করছিল। শান কিছুই বুঝে উঠতে পারে না। সে মনে মনে ভাবতে থাকে, আমাকে যে করেই হোক এই মেয়েটার হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। এরপর শাও শানকে একটু হেল্প করে। সে বলে, তুমি মিস্টার হানের ছেলেকে কনগ্রাচুলেশন জানিয়ে এসো, তার ছেলে পরীক্ষায় পাস করেছে। এটা জানালে ব্যবসায় খুবই লাভ হবে। এটা শোনা মাত্র শান সেখান থেকে বেরিয়ে পড়ে। সে একটা বাহানা পেয়ে গেছে। সে মেয়েটাও হাল ছাড়ার মেয়ে নয়। সে ওই অ্যাপার্টমেন্টের কাছের একটা রুম নেয়, যেখানে শানসাও কোনো রকম ভাবে বুঝে উঠতে পারে না আসলে এই মেয়েটা এরপরে কি কি ঘটনা ঘটাতে পারে। সেই মেয়েটা তাকে বলে, আচ্ছা তুমি কি এখানেই থাকো? বাহ, তাহলে তো ভালোই হলো। সে বলে, হ্যাঁ আমি ওই মেয়েটার সাথে থাকি। শাও বুঝতে পেরে যায় শান কিটা বলতে চাইছে। এরপর শাওয়ের হাতটা ধরে নেয়, তাকে বলে, ডার্লিং চলো আমরা রুমের ভেতরে যাই। সেই সময় পাশে ওই মেয়েটা দাঁড়িয়েছিল। সে বলে, চলো আমাকে তোমার রুমটা দেখিয়ে দাও। শান বলে, আমার শরীরটা আজকে ভালো নেই, সারাদিন প্রচুর পরিশ্রম, আমাকে একটু রেস্ট নিতে দাও। ওই মেয়েটা শাওকে বলে, আমরা দুজন ছোটবেলার বন্ধু, আমরা একে অপরকে প্রচুর ভালোবাসি। সে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। এদিকে শাওয়ের ঘুম পাচ্ছিল। সে মেয়েটাকে বলে, তুমি কেন আমার মাথা খাচ্ছ? তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, তাহলে তুমি তার সাথে যাও না। সে মেয়েটা কোনো রকম ভাবে শানের পিছু ছাড়ছিল না। অফিসেও পৌঁছে যায়। শাও এই কথাটা যখন শানকে বলে, শান তখন চিন্তায় পড়ে যায়। সে শাওকে বলে, তুমি এখানে এসো, তোমার সঙ্গে জরুরি কথাবার্তা আছে। মনে মনে ভাবতে থাকে, মনে হয় আমাকে বলির পাঁঠা বানিয়ে দেবে। না, আমি আর অ্যাক্টিং করতে পারছি না। শাও কোনো রকম ভাবে তাকে সাহায্য করতে চাইছিল না, কারণ সে নাটকটা করতে রাজি ছিল না। কিন্তু শান অনেক রিকোয়েস্ট করে,
তবু হচ্ছিল না কাজ। এরপর শান শাওকে বলে, তুমি আমার এই কাজটা করে দাও, তাহলে তোমাকে আমি 1,00,000 টাকা দেব। এ কথাটা শোনা মাত্রে শাও বলে, তাহলে ঠিক আছে, আমি রাজি আছি। এরপর ওই মেয়েটা যখন অফিসের দিকে চলে আসছিল, সেই সময় শান শাওকে বলে, ডার্লিং তুমি এটা খেয়ে নাও, তুমি কত রোগা হয়ে গেছো। তারা একে অপরকে এমনভাবে খাওয়াচ্ছিল মনে হচ্ছিল তারা কত জন্ম জন্মান্তরের প্রেমিক প্রেমিকা। অন্যদিকে ওই মেয়েটা পৌঁছে যায়। সে বলে, এটা কি হলো? তোমার 2 দিন বাদে আমার সাথে এঙ্গেজমেন্ট হবে, আর তুমি এই মেয়েটাকে এভাবে কোলে বসিয়ে তাকে খাওয়াচ্ছ? তোমার কি একটুও লজ্জা নেই? এঙ্গেজমেন্ট তোমার সাথে? কখনোই না। তুমি আমার ডার্লিং এর সামনে আমাকে এরকম লজ্জায় ফেললে। আমরা একে অপরকে ভালোবাসি। শাও লুকিয়ে পেছন দিকে হাতটা বাড়িয়ে দেয়। শান হাতটা ধরে নেয় যাতে তারা ফিল করতে পারে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। শান শাওকে বলে, ডার্লিং তোমার হাতটা দাও, আমরা এক্ষুনি এঙ্গেজমেন্টটা করে নিই। এই কথাটা শোনার পর সে মেয়েটা সেখান থেকে চলে যায়। শাও শানকে বলে, এবার তো আমার হাতটা ছাড়ো। সে সেখান থেকে চলে গেছে। তোমার পয়সা তোমার কাছে রাখো, আমি এই নাটকটা আর করতে পারবো না। শান বলে, তুমি ফেসে গেছো, তোমাকে নাটকটা তো করতেই হবে। আর হ্যাঁ, একটু ভালো করে অ্যাক্টিংটা করবে, না হলে তুমি ধরা পড়ে যাবে। তাড়াতাড়ি যাও, তোমার প্রতিদ্বন্দ্বী চলে এসেছে। মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু শাও তাকে কোনো রকমভাবে ঘরের ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। সেই মেয়েটা শানকে বলে, ডার্লিং আমার কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, তুমি সারিয়ে দাও। শান বলে, আমি কোনো মেকানিক না, আমি সারাতে পারবো না, তুমি মেকানিকের কাছে যাও। মেয়েটা ঘরের ভেতরে ঢুকতেই চাইছিল। সেই সময় শাও চিৎকার করে বলে ওঠে, আরশোলা আরশোলা। এটা শোনা মাত্রই শাও দরজা লাগিয়ে দেয়। কোনো রকম ভাবে এ যাত্রায় তো বেঁচে গেল। শান শাওকে বলে, বাহ, তোমার খুব বুদ্ধি আছে তো। এরপর শান শাওকে বলে, আজকের রাতে ডিনারটা আমরা একসাথে করব। সে বলে, না, এখানেই ঠিক আছি, যদি বাইরে যাই সে মেয়েটা আবার চলে আসবে। পরের দিন সকালবেলা শাও এবং ওই মেয়েটা অফিসে চলে গেছে লাঞ্চ বক্স নিয়ে। বলে, আজকে আমি নিজের হাতে শানকে খাবার খাওয়াবো। ভালোবাসা বলে কোনো জিনিস হয় না, স্ট্যাটাসটা মেনটেন করতে হয়। সে মেয়েটা বলে, আমি তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দেব, ভিখারির বাচ্চা। এইটা বলে সেখান থেকে চলে যায়। এই কথাটা শোনার পরে শাও খুব দুঃখী হয়ে যায়। সে কান্না করতে থাকে এবং সে মনে মনে বলতে থাকে, হ্যাঁ ঠিক তো বলেছে, কোথায় এই মেয়েটা আর কোথায় আমি? আমি একজন গরিব মেয়ে, দুজনের পৃথিবীটা দুরকম। পরের দিন সকালে অফিসে শাওয়ের বান্ধবী শাওকে বলে, ওই মেয়েটা তো তোমার জায়গা নিয়ে নিয়েছে, তুমি এবারে অন্য রুম দেখো, তুমি আর কোনো পাত্তাই পাবে না। তখন শাও বলে, আমি কেন অন্য রুম দেখব? শান শুধুমাত্র আমার বস, আর অন্য কিছু না। এই কথাটা শান পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এরপর শান শাওয়ের কাছে চলে আসে। সে বলে, যে তোমাকে বিরক্ত করবে তুমি এসে শুধু আমাকে বলবে। শাও একটু অবাক হয়েছিল, কারণ সবাই জানতো তার এবং শানের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু এই ব্যাপারটা একদমই সত্যি না। সে সেখান থেকে চলে যায়। শান তার মায়ের সাথে ফোনে কথা বলে, মা তুমি যদি চাও আমি ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু ও কেন আমার কাজে ডিস্টার্ব করছে? এই কথাটা শাও শুনে নিয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তো তার প্রকৃত গার্লফ্রেন্ড নয়, কেন আমি কষ্ট পাচ্ছি? আমাদের মধ্যে কোনো কিছুই নেই। প্রেজেন্টের শানের অ্যাসিস্ট্যান্ট শানকে বলে, বস আমি একটা কথা নোটিশ করেছি, সেটা আমি আপনাকে বলতে চাই। যেদিন থেকে আপনাদের এঙ্গেজমেন্ট কথাটা প্রকাশিত হয়েছে সেই দিন থেকে আমি শাওকে খুব দুঃখী দেখছি এবং তার কাজেও মন লাগছে না। এই কথাটা শোনার পরে সে খুব রেগে যায় এবং সোজা ওই মেয়েটার কাছে গিয়ে পৌঁছে যায়। তুমি কোম্পানির কোনো এমপ্লয়ি নও, তুমি এখান থেকে কেটে পড়ো, আর কোনো দিন এখানে আসবে না। শুধুমাত্র শাও আমার গার্লফ্রেন্ড, আর অন্য কেউ না। শান থেকে কোম্পানি থেকে বের করে দেয়, কারণ সে শাওয়ের ব্যাপারে মার্কেটে উল্টোপাল্টা কথা ছড়াচ্ছিল।
এরপর ওই মেয়েটা সানের সাথে কথা বলতে যায়। সে বলে, তুমি যদি শাওকে কোনো রকম কিছু বলছো তাহলে দেখবে আমি তোমার কি করি। সে আমার গার্লফ্রেন্ড, তুমি আমার কেউ না। সান শাওয়ের কাছে চলে আসে। শাওকে বলে, আমাদের কোনো এঙ্গেজমেন্ট হয়নি, এই কথাটা তোমার বেস্ট ফ্রেন্ড মার্কেটে ছড়িয়েছে। সে বলে, তুমি আমাকে ইগনোর কেন করছো? তাহলে ওই মেয়েটা তোমাকে প্রতিদিন লাঞ্চ দিতে আসে কেন? তুমি তো খুব মজা করে খাও। আরে বাবা, আমি ওটা খাই না, আমি ওটা ডাস্টবিনে ফেলে দিই। যে তোমাকে বিরক্ত করে তুমি তাদের ব্যাপারে আমাকে কেন বলো না? তাহলে এটা কোনো ব্যাপার নয় যেটার জন্য আমি তোমাকে বিরক্ত করব। এটা শোনা মাত্রই শানের মনটা ভেঙে যায়। সে পুরো অবাক হয়ে যায়। শাওয়ের প্রতি তার ভালোবাসা আরো গভীর হয়ে যায়। মনে হচ্ছে যেন শাও শানের ফিলিংসটা কোনো রকম ভাবে বুঝতে পারছে না। রাত্রি হয়ে গেছে, শান এখনো বাড়ি ফিরছে না। শাও চিন্তা করতে থাকে। সে বলে, এখনো সে কেন বাড়ি ফিরছে না? অনেক রাত অবধি তার অপেক্ষা করতে থাকে। তার ঘুম আসছিল না। সকাল হয়ে গেছে, শান তার রুমে এখনো আসেনি। শাও মনে মনে ভাবতে থাকে, শান এখনো কেন এলো না? নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে। অফিসে পৌঁছে শানকে জিজ্ঞেস করে, তুমি কালকে রাত্রিবেলা কোথায় ছিলে? শান বলে, আমি অফিসে ছিলাম। সে বলে, তুমি সারা রাত্রি অফিসেই ছিলে? আরে বাপরে, আমি তো অন্য কিছু ভাবছিলাম। শাও তার জন্য চিকেন প্যাটিস নিয়ে আসে, সেটা তাকে দিয়ে দেয়। শান বলে, তুমি এটা ফেরত নিয়ে যাও, আমার এটা একদম পছন্দ না। এই কথাটা শোনা মাত্রে শাও সেখান থেকে দুঃখী মনে বেরিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবছিল, কতটা খারাপ মনের মানুষ, কতটা পাথর হৃদয়। আমি কত আনন্দ করে নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছি, অথচ সে দেখো আমাকে ফিরিয়ে দিল এটা না খেয়ে। শাও কোনো রকম ভাবে চিন্তা করতে পারছিল না আসলে শান তার কোন কথাটায় এত রেগে আছে, সে তাকে কেন ইগনোর করছে। রাত্রিবেলা সমস্ত বন্ধু বান্ধব একটা জায়গায় উপস্থিত হয়। তাদের পার্টি চলছিল। শাও মদ খেতে খেতে মাতাল হয়ে যায়। তার সমস্ত বন্ধু বান্ধব বলছে, ম্যাডাম আর খেও না। সে মাতাল অবস্থায় বলতে থাকে, সে নিজেকে কি ভাবে? সে জানে না আমি কি? ওই বাঁদরটাকে মোটেও ভয় পাই না। আমার সামনে এসে যায় তাহলে আমি তাকে কাঁচা চিবিয়ে খাবো। এরপর সে যখন পেছন ঘুরে তাকায় তার মাথাটা ঘুরে যায়। সে অবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, আরে বাপরে, এটা আমি কি করে দিয়েছি। এরপর সে মাতাল হয়ে ওখানে বসে পড়ে। শান পেছন থেকে উঠে এসে শাওকে কোলে তুলে নেয় এবং অন্যান্যদের বলে, তোমরা তোমাদের পার্টিটা এনজয় করো, আমি একে নিয়ে যাচ্ছি। শাও চিৎকার করতে থাকে, বলে, আমাকে যেতে দাও, তোমার নজরটা খুবই খারাপ। আরে শান, তুমি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম অন্য কেউ। আচ্ছা তুমি এসেছো, ঠিক আছে, তুমি আমাকে যেতে দাও। এরপর শান শাওকে বলে, ঠিক আছে, আমি তোমাকে আর একটা চান্স দিতে চাই, তুমি আমাকে সরি বলে দাও। এরপর শাও শানকে বলে, সরি বস, আমার ভুল হয়ে গেছে। এরপর বলে, তুমি সরে যাও, আমার বমি পাচ্ছে। শান সরে যায়। শাও হাসতে থাকে, বলে, আমি তো মিথ্যে কথা বলছি, তুমি তো ভয় পেয়ে গেলে, যেটার ভয় ছিল সেটাই হলো। এরপর শান শাওকে জোর করে গাড়ির ভেতরে তুলতে যাচ্ছিল। সেই সময় শাও শানের প্যান্ট ও গাড়িতে বমি করে অজ্ঞান হয়ে যায়। শান শাওকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছে শান সত্যিকারের মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। মনে মনে সে হাসতে থাকে। সে যখন বাড়ি পৌঁছে যায় তখন শান শাওকে বলে, তুমি আমাদের পার্টিটা কেন এনজয় করতে দিলে না? পরের দিন সকালবেলা শাও যখন ঘুম থেকে ওঠে তখন দেখে তার কাপড়টা চেঞ্জ আছে। তার মানে তার কাপড়টা শান চেঞ্জ করেছে। সেটা আর বা কে করতে পারে? শান ছাড়া আর কেউ না। সে রেগে ওঠে এবং শানকে বলে, তোমার মতো নোংরা ছেলে আমি একটাও দেখিনি। সে হাতে একটা লাঠি নিয়ে শানের দিকে এগোতে থাকে। সেই সময় শান ঘুরে বলে, গতকাল রাত্রিবেলা তুমি আমার গাড়িতে এবং আমার জামায় বমি করেছিলে, তুমি অজ্ঞান ছিলে। সেই সময় তোমাকে আমি বাড়ি নিয়ে এসেছি। তুমি যে গাড়িটা এবং আমার জামা প্যান্ট খারাপ করেছো তার দাম কে দেবে? হিসাব বরাবর। এরপর শাও হেসে বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারটা ভুলে যাচ্ছি, তুমি ওই ব্যাপারটা ভুলে যাও। শাও অনেক চেষ্টা করে যাতে শানের মুডটা ঠিক করতে পারে। শান তাকে বলে, তুমি আমার গাড়িটা পরিষ্কার করে দাও, এটাই তোমার সাজা। তুমি অজ্ঞান ছিলে, সেই সময় তোমাকে আমি বাড়ি নিয়ে এসেছি। তুমি যে গাড়িটা এবং আমার জামা প্যান্ট খারাপ করেছো তার দাম কে দেবে? হিসাব বরাবর। এরপর শাও হেসে বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারটা ভুলে যাচ্ছি, তুমি ওই ব্যাপারটা ভুলে যাও। শাও অনেক চেষ্টা করে যাতে শানের মুডটা ঠিক করতে পারে। শান তাকে বলে, তুমি আমার গাড়িটা পরিষ্কার করে দাও, এটাই তোমার সাজা।
তুমি যদি এটা না করতে চাও তাহলে তুমি আমাকে বলো, গতকাল রাত্রিবেলা তুমি এত কেন মদ খেয়েছিলে? তোমার কিসের এত দুঃখ? শাও ভাবে, তুমি আমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করলে? ঠিক আছে, এটার উত্তর আমি দেব না। আমি তার বদলে তোমার গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি। সে বলে ঠিক আছে, আমি যাচ্ছি। সে এক জায়গায় বসে আছে এবং মাথায় হাত দিয়ে বলতে থাকে, সে আমাকে এরকম প্রশ্ন কেন করলো? নিশ্চয়ই সে কিছু একটা জানে। আমি একটু বেশি চিন্তা করছি। এরপর সান শাওয়ের কাছে চলে আসে। তাকে বলে, ওই মেয়েটা, এখনো গন্ধ আসছে গাড়ি থেকে, নিশ্চয়ই তুই ভালো করে পরিষ্কার করিসনি। যা, গাড়িটাকে আবার পরিষ্কার কর। শাওকে লজ্জায় ফেলে সান খুবই গর্ব মনে করছিল। নিজেকে বলতে থাকে, কুকুর বিড়াল ছাগল ইতর কোথাকার, গাড়িটা তো পরিষ্কার। তুই কি দেখতে পাচ্ছিস না? অন্ধ কোথাকার, গাড়িটা তো পরিষ্কার আছে। আপনাকে আমি দেখতে পাইনি? ওই কথাগুলো তো আমি নিজেকে বললাম। আমি নিজেকে নিয়ে সবসময় এরকম বলতে থাকি। গাড়ি থেকে অনেক গন্ধ আসছে, আপনি একটু সাইড হয়ে যান, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। শাও বলে, আমার কাজ তো হয়ে গেছে, আমি এখান থেকে যাই। সানকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমার মা আমার পেছনে পড়ে আছে, আমাকে সাহায্য করো। মাকে একটা মিথ্যে কথা বলতে হবে, আমাদের মধ্যে যেরকমটা চলছে সেটা চলতে দাও। কথাটা শোনার পরে শাও বলে, তুমি খুব সুন্দর অ্যাক্টিং করো। মিথ্যে, পুরোটাই মিথ্যে। মিথ্যে কথাটা কত ভালোভাবে বলতে পারো। মা জানে না যে আমাদের রিলেশনটা পুরোটাই মিথ্যে। অন্যদিকে দেখতে পাই সুশি লুকিয়ে তাদের দুজনের কথাবার্তা শুনে নেয় এবং মোবাইলে রেকর্ড করে নেয়। ওই মেয়েটা ভিডিও ক্লিপটা ভাইরাল করে দেয়। অ্যাসিস্ট্যান্ট শাওকে ওই ভিডিও ক্লিপটা দেখায়। ভিডিও ক্লিপটা দেখার পরে সে অবাক হয়ে যায়, সে খুব দুঃখী হয়। সান জানতে পারে, সে সঙ্গে সঙ্গে শাওয়ের কাছে চলে আসে। তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি, একদম কিছু হবে না। সে শাওয়ের হাতটা ধরে অফিস থেকে তার বাড়িতে নিয়ে যায়। তাকে বলে, তুমি কেন চিন্তা করছো? তোমাকে একদম টেনশন নিতে হবে না, এতে তোমার কোনো দোষ ছিল না। আমি এগুলো করতে বলেছিলাম, তুমি একদম চিন্তা করো না, আমি মাকে সমস্ত কিছু বলবো। সেই সময় তার মায়ের ফোন সেখানে চলে আসে। সে খুবই রেগেছিল এবং অফিসে আসার জন্য বেরিয়ে পড়ে। পর সান শাওকে বলে, আমি বাড়িতে মার সাথে দেখা করে আসছি, আমি যদি না যাই তাহলে মা তোমাকে আবার বিরক্ত করবে। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। শাও অনেক চিন্তায় ছিল, সে অনেক চিন্তা করে। এরপর সে নিজের মনকে প্রশ্ন করে, আমি শাওয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব, তার সাথে আর কখনো দেখা করব না। সান চলে যায়। সান চলে যাওয়ার পর ওই মেয়েটা আসে। তাকে বলে, আমি প্রথম থেকেই জানতাম তুমি তার ফেক গার্লফ্রেন্ড। সে তাকে অনেক খারাপ কথা বলে। সুশি শাওকে বলে, তুমি একা না, এরকম তার অনেক গার্লফ্রেন্ড আছে, এবার তুমি মানে এখান থেকে কেটে পড়ো। অন্যদিকে সান তার মাকে বলে, মা, ওই মেয়েটা আমার টাইপের নয়, তুমি এই কথাগুলো ভুলে যাও এবং আমাদের বিরক্ত করো না, আমাকে এক্ষুনি যেতে হবে। শাও আমার জন্য অপেক্ষা করছে। তার মা তার ফিলিংসটা বুঝতে পেরে গেছে। সে একদম নিশ্চিন্ত, তার ছেলে প্রেমে পড়েছে। সে চিন্তা করতে থাকে, মেয়ে যেই হোক না কেন, তার তো শুধু বৌমারই দরকার। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট শাওকে বলে, তুমি 2-3 দিন অফিসে এসো না, কারণ সবাই তোমার ব্যাপারে কথা বলছে, তোমার খারাপ লাগবে শুনতে। শাও কান্না করতে থাকে। সে মনে মনে বলতে থাকে, আমি কি বোকা মেয়ে, আমি কেন তার কথা এত চিন্তা করছি এবং কাঁদছি। কোথায় সে আর কোথায় আমি? তার সঙ্গে কি আমার কোনোদিন পটে? সান যখন অফিসে চলে আসছিল সেই সময় ওই মেয়েটা সানের কাছে চলে আসে, তাকে জড়িয়ে ধরে, তাকে তার ফিলিংসটা বলে। সে বলে, তুমি যা ইচ্ছা করতে পারো, আমার মনে তোমার কোনো জায়গা নেই। এরপর সে যখন বাড়ি চলে আসে তখন সেখানে একটা চিঠি দেখতে পায়।
ওই চিঠিটা সাও লিখেছিল, সান আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি আমার এতটা খেয়াল রেখেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই খবরটা পড়ে সে খুব দুঃখ পায়। সে মনে মনে ভাবতে থাকে আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। সাও চলে যাওয়ার পরে সান খুবই রেগে যায়। কোম্পানির মেম্বারদের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। তাদের কোম্পানিটা ক্রমশ লসে যেতে থাকে। সাওকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে, বলে প্লিজ তুমি তাড়াতাড়ি অফিসে আসো, কারণ বস খুবই রেগে গেছে। বসের এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। কোম্পানির সমস্ত মেম্বারদের ওপর সে রেগে যায় এবং কোম্পানির পজিশনও আস্তে আস্তে ডাউনের দিকে থাকে। কোম্পানি লসে চলতে থাকে। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আমাদের সবাইকে বাঁচাও। সাও অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আমার গ্রামের বাড়িতে আছি, আমি কিছু করতে পারবো না, আমি যেতে পারবো না। সেই সময় সেখানে সান চলে আসে। সে বলে আমি জানি তুমি কার সাথে কথা বলছিলে, তার লোকেশনটা শেয়ার করো, আমি তার কাছে এক্ষুনি যাচ্ছি। আর কি ছিল? সান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাওয়ের সঙ্গে দেখা করার জন্য। সান মনে মনে ভেবে নিয়েছিল সে যদি ভালোবেসে থাকে জীবনে কাউকে, তাহলে সেটা হচ্ছে সাও। সান একটা জায়গায় দাঁড়িয়েছিল, সাও তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। সেই সময় সান সাওকে বলে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না। তারা একে অপরকে এক দৃষ্টিতে তাকাতে থাকে, যেন পুরনো প্রেম আবার ফিরে চলে এসেছে। সান বলে আমি তোমাকে কোনোদিন আর একবারও যেতে দেব না, তোমাকে আর কষ্ট দেব না। এরপর সান সাওকে জড়িয়ে ধরে। অবশেষে তারা একে অপরের প্রেমের আবার নতুন করে আবদ্ধ হয়েছে। তারা দুজন রেস্টুরেন্টে বসেছিল। সান সাওকে বলে তুমি প্রথমে বলো, তুমি আমাকে না বলে কেন চলে এসেছো? তাদের দুজনের মান অভিমানের পালা শুরু হতে থাকে। তুমি আমাকে গুড বাইও পর্যন্ত বলনি। আমি ভেবেছিলাম আমি আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। এরপর সান সাওকে বলে সাও আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেই সময় সাওয়ের মোবাইল বেজে ওঠে। সাওয়ের ভাই কল করে। সান কোনো রকম ভাবে তার কথাটা আর বলতে পারে না। সাও বলে আমাকে এবারে বাড়ি যেতে হবে। সান বলে ঠিক আছে, চলো তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তারা যখন বাড়ি পৌঁছে যায়, সান সাওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চা খাওয়াতে পারো? এখানকার পরিস্থিতিটা খুবই খারাপ আছে। এরপর সান সাওকে বলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি সত্যি কথা বলবে, ঠিক আছে? সান সাওকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? সাও লজ্জায় মাথা নিচু করে বলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সাও লজ্জায় লাল হয়ে যায়। সান বুঝতে পেরে যায়। এরপর সাও তার বাড়িতে চলে যায়। সে লজ্জায় মনে মনে প্রশ্ন করতে থাকে, সে কিছুতেই বিশ্বাস করতে পারে না সান তাকে ভালোবাসে। সান প্রপোজ করবে। পরের দিন সান সাওয়ের বাড়িতে চলে আসে। মজার ব্যাপার হলো তাদের ভালোবাসা সবেমাত্র শুরু হয়েছে এবং তাদের ভালোবাসাটা আরো গভীর হতে যাচ্ছে। অবশেষে সান মনে মনে ভাবতে থাকে ও হ্যাঁ, আমার তো একটা কোম্পানিও আছে, যেতে হবে। তারা একে অপরের থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু তাতে কি হয়েছে? তাদের দুজনের কাছে মোবাইল আছে। তারা সারা দিন রাত চ্যাটিং করতে থাকে। পরের দিন সকালবেলা সানের মা সাওকে কল করে বলে তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? হ্যাঁ আন্টি, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। তার মা খুব খুশি হয়ে যায়। এরপর সানের অ্যাসিস্ট্যান্ট সাওকে ফোন করে বলে তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো, সানের কিছু একটা হয়েছে। সে জিজ্ঞেস করে কি হয়েছে বলো? অ্যাসিস্ট্যান্ট বলে তুমি নিজে এসে দেখে নাও। এই কথাটা শোনা মাত্রই সাও ভয় পেয়ে যায়। সে তখনই ট্যাক্সি নিয়ে অফিসের দিকে রওনা দেয় এবং কান্না করতে থাকে। সে খুব চিন্তায় ছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সানের কিছু হয়নি তো? 6 ঘন্টা ট্যাক্সিতে আসার পরে সে তার বাড়িতে চলে আসে। এসে দেখে এখানে কিরকম অবস্থা। সান পুরো ঠিকই আছে। সান বাইরে বেরিয়ে বলে এটা একটা সারপ্রাইজ ছিল। সাও কাঁদতে কাঁদতে বলে তুমি এরকম ইয়ার্কি আমার সাথে আর কখনো করবে না। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। এরপর সাও এর আঙুলে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেয় এবং তাদের ভালোবাসাটা সম্পূর্ণ হয়।
আর আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন।